জ্বালানির কোনো ঘাটতি নাই, জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। যে তেলের দাম নাকি 6 থেকে 7 টাকা 8 টাকা কমার কথা ছিল, বাট সেখানে কমা তো দূরের কথা, সেখানে 20 টাকা বাড়ছে, মানে আমাদের হোগায় বাস গেছে। তেলের দাম বাড়া মানে চাল ডাল আদা রসুন সবকিছুর দাম বেড়ে গেল। তার মানে আগে ছিল আমাদের পিছনে 1.5 হাত বাস, এখন গেছে মনে করেন 3.5 হাত বাস। আগে ছিল 120, এখন হয়েছে 140। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো না, ফি সাবিনিল্লাহ বলবো, এটা বুঝতে পারছি না। যাই হোক, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে। তেলের দামে আগুনের ছোঁয়া, দুর্ভিক্ষ কি দরজায় কড়া নাড়ছে? বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশের তেলের দাম বেড়েছে সামান্য। এই ক্রাইসিসটা সরকার যেভাবে মোকাবেলা করলো, এটা অন্যভাবে হইতে পারত। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করেছেন, যারা ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, জ্বালানি তেলের সংকট এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সংসদে ক্ষোভ প্রকাশ করেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। মানুষের যেই হয়রানি, মানুষের যেই কষ্ট, জ্বালানি তেল নিতে মানুষের যেই ভোগান্তি পোয়াতে হচ্ছে, সেগুলো নিয়ে এবারে কথা বলেছে সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা। রীতিমতো সরকারের কড়া সমালোচনা করে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে বক্তব্য দিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে দেশের মানুষের সাথে ছল চাতুরি না করে সত্যটা প্রকাশ করতে, দেশে যদি সত্যিকার অর্থেই জ্বালানির সংকট থেকে থাকে তাহলে দেশের মানুষকে সেটি জানাতে। মিথ্যা ফাঁকা বলি উড়িয়ে লাভ নেই যে জ্বালানির সংকট নেই। যদি জ্বালানির সংকট নাই থাকে তাহলে কেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হলো? কেনই বা মানুষ তেল পাচ্ছে না তেল পাম্পগুলোতে? এরকম প্রশ্ন তুলেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে সাধারণ জনগণের মনের কথা কিভাবে বললেন সেটা আমরা শুনে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে এবং ভিডিওটি সর্বোচ্চ পর্যায়ে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। জ্বালানির কোনো ঘাটতি নাই, জ্বালানির কোনো সংকটই না থাকে, তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে কাদম্বরী মরে নাই। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন, অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলা তো ওঠে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, তেলের মজুদদারি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় চিফ হুইপ প্লিজ আপনারা বসেন দয়া করে। মাননীয় চিফ হুইপের মাইকটা দেন প্লিজ।
মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। মাননীয় চিফ হুইপ, আপনি দাঁড়িয়েছিলেন। যে তেলের দাম নাকি 6 থেকে 7 টাকা 8 টাকা কমার কথা ছিল, বাট সেখানে কমা তো দূরের কথা, সেখানে 20 টাকা বাড়ছে। মানে আমাদের হুকায় বাস গেছে। তেলের দাম বাড়া মানে চাল ডাল আদা রসুন সবকিছু দাম বেড়ে গেল। তার মানে আগে ছিল আমাদের পিছনে 1.5 হাত বাস, এখন গেছে মনে করেন 3.5 হাত বাস। আগে ছিল 120, এখন হয়েছে 140। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো না, কি সাবিনিল্লাহ বলবো এটা বুঝতে পারছি না। যাই হোক, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে। তেলের দাম কমছে আর আমাদের দেশে তেলের দাম বাড়ছে। আমি যতটুকু শুনলাম আপনাদের মাধ্যমে যে তেলের দাম নাকি 6 থেকে 7 টাকা 8 টাকা কমার কথা ছিল, বাট সেখানে কমা তো দূরের কথা, সেখানে 20 টাকা বাড়ছে। মানে আমাদের হুকায় বাস গেছে। না খারাপ কথা বললাম, তেলের দাম বাড়া মানে চাল ডাল আদা রসুন সবকিছু দাম বেড়ে গেল। তার মানে আগে ছিল আমাদের পিছনে 1.5 হাত বাস, এখন গেছে মনে করেন 3.5 হাত বাস। বাসে কিন্তু কমতে নেই আমাদের জন্য। এই জন্য আমরা চাই যদি সামনে আরো ভালো কিছু হোক। আমাদের নতুন প্রধানমন্ত্রী সে কোন দলে সেটা না, সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী। আমরা চাবো আমরা 10 টাকা কমে যে কোনো পণ্য খাইতে পারি, ঊর্ধ্বমুখীর দিকে না। আমরা সবাই যেন সমঝোতার ভিতরে প্রতিটা পণ্য পাই, তেল থেকে শুরু করে সবকিছুই। সবাই যেভাবে চলতেছে আমাদের ওভাবে চলতে হবে। বহির্বিশ্বে পারুক, আমাদের এখানে পারুক, সমস্যা নাই। বহির্বিশ্ব যদি কমে আমাদের এখানে কমুক, সেটাও আমার সমস্যা নাই। কিন্তু বহির্বিশ্ব কমলো, মিডিয়া বলতেছে যে তেলের দাম করা মিনিমাম এখন যেটা ছিল অকটেন 120 টাকা, সেখানে 7 থেকে 8 টাকা কমার কথা। কিন্তু আমাদের 7-8 টাকা কমার কথা দূরের কথা, বেড়ে গেছে 20 টাকা। আগে ছিল 120, এখন হয়েছে 140। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো না, কি সাবিনিল্লাহ বলবো এটা বুঝতে পারছি না। যাই হোক, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানে। এই যে মনে করেন সকাল 7টার আগে আসছি এখানে সিরিয়ালে, আমার বাইক এখনো সিরিয়ালে আছি, এবং এখন তেল আসে নাই। হয়তোবা তেল আসলে বুঝতে পারবো যে তেল কখন পাবো। হয়তো আশা করি এখানে তেল পাইতে পাইতে আমরা হয়তো 4টা-5টা বাজতে পারে বা সন্ধ্যা হইতে পারে। আসলে বলতে পারবো, এটাকে আমি বলতে পারতেছি না। অবশ্যই কমবে না, কারণ এখন আলুর দাম হয়েছে মনে করেন যে আপনার 20 টাকা কেজি। আলুর দাম এখানে 20 টাকা কেজি, এটা 25 টাকা অনায়াসে হয়ে যাবে। পেঁয়াজের দাম আছে 40 টাকা কেজি, 50 টাকা হয়ে যাবে। সয়াবিন তেলের দাম আছে মনে করেন নর্মালি যেটা, সেটা 190 টাকা, সেটা 200 টাকা হয়ে যাবে বা 200 প্লাস হবে। যেটা না, আসলে সত্যি কথা বলতে কি, আমি তো সকাল থেকে এখানে বাজারে এখনো যাইনি, বাজার করা হয় নাই। কিন্তু গতকালকে আমি তেল নিয়েছিলাম, সয়াবিন তেল 220 টাকা, যেটা সুপার, যেটা কম দামি, যেটা আমি ভালো তেল খাই না, কম দামি যে তেলটা খাই, সে গতকালকে নিচ্ছি হলো 200 টাকা লিটার, 200 টাকা কেজি। এখন আজকের বাজার বলতে পারতেছি না, বাজার যাইনি, বাজার গেলে বলতে পারবো। 100% খারাপ প্রভাব পড়বে, কারণ বাজার দর যদি ঊর্ধ্বমুখী হয়, এটা আমার আপনার জন্য সবারই পিছু টান চলে আসবে। কারণ আমার ইনকাম হলো মাসে 20,000 টাকা, এর ভিতরে ঘর ভাড়া আছে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া আছে, সব মিলে মনে করেন যে 100% বাস। এই জন্য আমি বলবো যে যদি যেহেতু ইনকাম সোর্স বাড়লে সমস্যা নাই, ইনকাম সোর্স সবারই বাড়ুক। তেলের দামে আগুনের ছোঁয়া, দুর্ভিক্ষ কি দরজায় কড়া নাড়ছে? গত 1.5 মাস ধরে এক অদ্ভুত নীরবতা আমরা লক্ষ্য করেছি। স্বাভাবিকভাবেই অভিযোগ উঠেছে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বা পান্ডা মজুদদারদের লুটপাটের সুযোগ করে দিয়ে অবশেষে সরকার তেলের দাম বাড়িয়েছে গতকাল। আজ রোববার থেকে এটি ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে। ডিজেল, অকটেন, পেট্রোল আর কেরোসিন কোনোটাই বাদ যায়নি এই মূল্যবৃদ্ধির কোপ থেকে। কিন্তু এই দাম বাড়ানো কি শুধু কয়েকটা টাকার হিসাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ অর্থনৈতিক ধস? কেন এই মূল্যবৃদ্ধি আমাদের সাধারণ মানুষের পকেট থেকে শুরু করে দেশের অস্তিত্ব পর্যন্ত নাড়িয়ে দিতে পারে? তেলের দাম কোনটা কতটুকু বেড়েছে আপনারা সেটি নিশ্চয়ই জানেন, কিন্তু তারপরেও চলুন আমরা একটু তেলের দর বৃদ্ধির হারটা একটু দেখে আসি। ডিজেল যেটি 100 টাকা ছিল, সেটি 100 টাকা থেকে বেড়ে 115 টাকা হয়েছে, অর্থাৎ লিটারে 15 টাকা বৃদ্ধি। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা, লিটারে 18 টাকা বৃদ্ধি। অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা, লিটারে 20 টাকা বৃদ্ধি। পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা, লিটারে 19 টাকা বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে বেশি বেড়েছে অকটেনের দাম 20 টাকা। এই যে বিপুল পরিমাণ মূল্য বৃদ্ধি, এর ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যে নতুন করে প্রচন্ডভাবে চাপের মুখে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভয়ের আসল কারণ হলো ডিজেল। ডিজেলের দাম 15 টাকা বাড়া মানে কি জানেন? এটি কেবল একটি সংখ্যা নয়, এটি হলো অপ্রতিরোধ্য মূল্যস্ফীতি। ডিজেল আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। হিসাবটা সহজ কিন্তু নির্মম। ডিজেলের দাম বাড়লে ট্রাক ও বাসের ভাড়া বাড়ে,
পণ্য পরিবহন খরচ বাড়লে সরাসরি বাজারে সব পণ্যের দাম বেড়ে যায়। কৃষকের সেচ কল এবং ট্রাক্টরের খরচ বাড়লে খাদ্যদ্রব্যের উৎপাদন খরচ বাড়ে, ফলে চাল ডাল সবজির দাম আকাশচুম্বী হয়। সাগরে মাছ ধরা ট্রলারের খরচ বাড়লে মাছের দাম বাড়ে। অর্থাৎ কৃষি, শিল্প, প্রাকৃতিক আহরণ সহ সকল উৎপাদন খরচ যখন বাড়ে, তখন সেই খরচের পুরো দায় গিয়ে পড়ে সাধারণ ভোক্তার উপর। এটি অর্থনীতির মৌলিক ধারা। এই অতিরিক্ত খরচের ভারে মুদ্রাস্ফীতি এখন এমন এক পর্যায়ে যাবে যা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। একটি শিউরে ওঠার মতো তথ্য দেয়, 2024 সালের জুনে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি 10 লক্ষ টাকা থেকে থাকে, মুদ্রাস্ফীতির কারণে আজ সেই টাকার ক্রয় ক্ষমতা নেমে এসেছে হয়তো 7.5 থেকে 8 লক্ষ টাকায়। অর্থাৎ আপনার অজান্তে আপনার প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা উধাও হয়ে গেছে। এখন যখন ডিজেলের দাম 15 টাকা বাড়ানো হলো, তখন এই অবমূল্যায়ন আরো দ্রুত গতির হবে। সরকার হয়তো এখন ডলারের দাম বাড়িয়ে বা টাকার আরো অবমূল্যায়ন করে তৈরি পোশাক মানে গার্মেন্টস খাতের মতো কিছু সেক্টরকে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, যদি ডলারের দাম বাড়ে এবং একই সাথে জ্বালানির দামও বাড়ে, তবে এই দ্বিমুখী প্রভাবে মুদ্রাস্ফীতি দাবানলের মতো ছড়িয়ে পড়বে। এবার আসি আন্তর্জাতিক প্রেক্ষাপটে। IMF এখন চোখ রাঙাচ্ছে। তাদের অভিযোগ, কর আদায় বা রাজস্ব আয় আগের চেয়ে আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে আওয়ামী লীগ আমলে নেওয়া ঋণের পরবর্তী কিস্তিগুলো ছাড় হবে কিনা তা নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে বাকি কিস্তিগুলো দেওয়া হবে না, এখন পর্যন্ত IMF এটি জানিয়েছে। বরঞ্চ নতুন প্রজেক্ট লোনের জন্য IMF বলেছে, এবং সেই লোন নিতে গেলেও বেশ কিছু শর্তের বেড়াজালে আমাদের আবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে ঋণ অনুমোদনের সময় IMF শর্ত দিয়েছিল যে জিডিপির তুলনায় রাজস্ব আদায় প্রতি বছর 0.5% হারে বাড়াতে হবে। আওয়ামী লীগ সরকার সেই কঠিন শর্তগুলো পূরণ করতে পারলেও পরবর্তীতে ইউনূস সরকার তা পারেনি, এবং বর্তমান সরকারের পারবার কোনো সম্ভাবনা নেই। ফলে জ্বালানি সংকট মোকাবেলা বা বাজেট সহায়তার জন্য নতুন করে বর্ধিত ঋণ পাওয়ার স্বপ্ন এখন ফিকে হয়ে আসছে। মুদ্রাস্ফীতি যখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, রাজস্ব আদায় যখন মুখ থুবড়ে পড়ে এবং বৈদেশিক সাহায্যের পথ যখন রুদ্ধ হয়ে আসে, তখন প্রশ্ন জাগে, বাংলাদেশ কি তবে কোনো ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে? একটি দেশ তখনই খাদে পড়ে যখন তার উৎপাদন ব্যয় বাড়ে কিন্তু মানুষের আয় বাড়ে না। তেলের এই নতুন দাম সাধারণ মানুষকে সেই খাদের কিনারে ঠেলে দিয়েছে। 1.5 মাস ধরে তথাকথিত বিএনপির পান্ডা মজুদ্দারদের সুবিধা দেওয়ার পর এই সিদ্ধান্ত কি কেবলই অর্থনৈতিক সমন্বয়, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র আছে? আপনার কি মনে হয়, এই তেলের দাম বৃদ্ধি কি আমাদের অর্থনীতির কফিনে শেষ পেরেক? কমেন্টে আপনার মতামত জানান। বিশ্ব একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী অফিস করতে গিয়েছেন তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে। যাওয়ার সময় নিশ্চয়ই তিনি রেখেছেন কিলোমিটারের পর কিলোমিটার একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি, একটা মোটর সাইকেলের পাশে গেছে আরেকটা মোটর সাইকেল, হাজারো গাড়ি হাজারো মোটর সাইকেলের মিছিল তিনি দেখেছেন। মিছিলে মানুষ এগিয়ে যায়, আর তিনি যা দেখেছেন আমরা যা দেখি, সবগুলো সেখানে স্থবির হয়ে আছে। ওই চাকাগুলো এখন আর ঘুরছে না। কোনো কোনো জায়গায় গাড়িতে তেল নাই, এখন মানুষ দিয়ে টেনে নেওয়া হচ্ছে। এক জায়গায় দেখলাম যে গরুর গাড়ি দিয়ে গাড়ি টানা হচ্ছে। অথচ আমরা যখন জাতীয় সংসদে এই বিষয়টা জানতে চেয়েছি এবং বলেছি যে এটা তো বর্তমান সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়, এটা বিশ্বব্যাপী একটা সমস্যা, আমরাও এই সমস্যার নিরসনে অবদান রাখতে চাই, খোলামেলা আলোচনা করুন, সত্য কথা প্রকাশ করুন, সমস্যাগুলো তুলে ধরুন, আমরা সবাই মিলে সমাধান করব। না, তারা এটা শুনবেন না। তারা এমনভাবে বিবৃতি দেন দাঁড়িয়ে, মনে হয় যেন বাংলাদেশ এখন তেলের উপরে ভাসছে। বাংলাদেশ ভাসছে না। কিছু লোক যারা বিভিন্ন যুগে এবং এখনো সরকারকে তেল মারে, তারাই আসলে তেলের সংকটটা দেখতে দিচ্ছে না। মনে রাখবেন, এই তেলে অনেকেই অতীতে পিছলে গিয়ে কোমর ভেঙেছে। আমরা চাই না আপনারা দেশকে নিয়ে কোনো বিপদে পড়েন, কারণ দেশের মানুষের কষ্ট আমাদের সবার কষ্ট। আমরা এটার আশু সমাধান চাই। আমরা চাই বহুদলীয় ডায়লগ হোক, বসেন, খোলা মনে বসেন, আমরা সবাই মিলে সহযোগিতা করব, রাস্তা সবাই মিলে বের করব। আশ্চর্য,
এখন এই পরিস্থিতি উত্তরণের জন্য সবার আগে হাত দেওয়া হয়েছে আমাদের শিশুদের গায়ে। বলা হয়েছে 3 দিন স্কুল বন্ধ করে ঘরে বসে তারা ডিজিটাল শিক্ষা নেবে। চতুর্থ শ্রেণীর একটা ছাত্র জবাব দিয়েছে, আমাদের আর জবাব দেওয়ার দরকার নেই। ও বলেছে এনার্জি সেভ করতে গিয়ে আমরা একটা ক্লাসে 50 জন 60 জন বসে লেখাপড়া করি, একজন শিক্ষক থাকেন। এই লেখাপড়া করতে গিয়ে আমাদের মাথার উপর 4-5টা ফ্যান ঘুরে। এখন বলতেছেন বাসায় বসে শিক্ষা নেব, তো বাসা তো এক একজনের আলাদা, তাহলে 60 জনের মাথার উপরে 60টা ফ্যান ঘুরবে, তো এনার্জি সেভ করলেন কোথায় আপনারা? আপনারা উল্টা পথে চলতেছেন। সে বলেছে এমনিই শিশুরা ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে, এখন আবার ডিভাইসে আপনারা আসক্ত করার জন্য শিশুদেরকে ঘরে বন্দি করছে। এইটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার সামিল, আমরা মেনে নেব না। একদিনের জন্য আমরা চাই না সবার আগে ডিজিটাল ক্লাস শুরু হয়ে যাও। হ্যাঁ, বাস্তবতার আলোকে কোনো তেল যদি পাওয়া না যায়, রাষ্ট্রের সব কিছু যদি অচল হয়ে যায়, সব শেষে সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার ব্যাপারে, এর আগে নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে একবার করোনার সময়, কোন সুরত উঠে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার ভেঙে দিবেন, আমরা তা মানব না। এই জন্যে এখানে যারা উপস্থিত তাদের সকলেরই হয় কারো সন্তান, কারো নাতি নাতনি স্কুলে যান, আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনারা বলে দিবেন আমাদের শিশুদের উপরে প্রথমেই এই হাতিয়ার চালাবেন, আমরা তা হতে দেব না। সম্মানিত ভাই বন্ধুগণ, এই এলাকার যে দাবিগুলো আছে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। আমার উপর যেহেতু জাতীয় পর্যায়ের দায়িত্ব আছে, আপনাদের ভালোবাসা আগামী দিনেও পাবো। শুধু এই এলাকা নয়, বাংলাদেশের জন্য কি করতে পারি আমি সেই পরামর্শ এবং দোয়াও আপনাদের কাছ থেকে চাই। আমি সেদিন সংসদে দাঁড়িয়ে বলেছি, মাননীয় সরকারি দল, এই গদি চিরস্থায়ী কারোর জন্য নয়। আজকে যে জায়গায় আপনারা বসেছেন সে জায়গায় বসে অনেকে দীর্ঘদিন দেশ চালিয়েছেন, আজকে এই সংসদে তাদের একজনও নাই। আমি যে জায়গায় বসে আছি এই জায়গায় একদিন আপনারা বসেছিলেন, এখন আল্লাহ তাআলা আপনাদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছেন। মনে রাখবেন, অতীতে সরকারি দল বিরোধী দল অনেকেই এখন সংসদে আসতে পারেন। সুতরাং ভুলে যান কে সরকারি দল আর কে বিরোধী দল, বরঞ্চ সম্মান করুন জনগণকে, অধিকারের জন্য অধিকার দেওয়ার জন্য চেষ্টা করুন, আল্লাহ সম্মানিত করবেন। আজান হয়ে গেছে, আপনাদেরকে আবারও শুকরিয়া, কৃতজ্ঞতা, ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ। অফিস চালু হলে আপনাদের দাওয়াত থাকলো এবং সংসদেও আপনাদের দাওয়াত থাকলো। যারা সংসদ অধিবেশন দেখতে চান ইনশাআল্লাহ তাদেরকে আমরা সুযোগ করে দেব। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, এখন যে এই পরিস্থিতিটা তৈরি হলো যে তেলের দাম বাড়ছে, কালকে তেলের দাম বাড়ানোর সাথে সাথে আজকে সকালবেলা দেখলাম রাস্তাঘাটে যথেষ্ট খালি। তার মানে দুইটা হইতে পারে, অনেক দাম বাড়ছে সেই কারণে মানুষজন রাস্তায় নামাচ্ছে না, অথবা কালকে যেহেতু সন্ধ্যার পর থেকে সমস্ত তেলের পাম্প বন্ধ, সুতরাং তেলের অভাবে গাড়ি ঘোড়া রাস্তায় নামেনি। দুইটার একটা হবে, তো সেই কারণে অনেক কম। বিশ্ববাজারে দ্বিগুণ হলেও দেশের তেলের দাম বেড়েছে সামান্য। মন্ত্রীর কথাও বুঝলাম, কিন্তু কথা হলো এই ক্রাইসিসটা সরকার যেভাবে মোকাবেলা করলো এটা অন্যভাবে হইতে পারতো। তেলের এই ক্রাইসিসটা এমন একটা ক্রাইসিস যেটা দেশের উৎপাদন, দেশের পণ্য রপ্তানি, পরিবহন, সরবরাহ, দৈনন্দিন মানুষের যাতায়াত সবকিছুর উপরেই কিন্তু তেলের প্রভাব আছে। সুতরাং তেলের দাম বাড়লে সাথে সাথে জনজীবনে একটা প্রতিক্রিয়া হয়। সংকটটা তখন দ্রব্যমূল্য থেকে শুরু করে তার যাতায়াত সব ক্ষেত্রে মানুষ আটকে দেয়। তো এইবার তো এই 20 টাকা পার লিটারে 20 টাকা বাড়লো, এটা সামান্য মনে হচ্ছে তেল মন্ত্রীর কাছে, কিন্তু মানুষের কাছে কিন্তু এটা বিরাট ধকল। যারা মধ্যবিত্ত, যারা কোনো রকমে লোন করে হোক, যেভাবেই হোক না কেন একটা গাড়ি ব্যবহার করে তার সন্তানের জন্য বা তার নিজের জন্য, তার পক্ষে তেল সে যদি 10 লিটারও কেটে তাহলে কত টাকা বাড়ছে? 200 টাকা বেড়ে যাচ্ছে, তাই তো? তো প্রতিদিন যদি তার 10 লিটার লাগে তাহলে প্রতিদিন তার 200 টাকা বাড়লো। মাস শেষে 3 দুগুণে 6, তার মানে 6000 টাকা বাড়লো। যারা সীমিত আয়ের মানুষ, যাদের আয়ের একটা সীমা আছে, তাদের জন্য নিঃসন্দেহে এটা কষ্ট। আচ্ছা, এটা তো শুধু সে কিনলো পরিবহনের জন্য, তারপরে দেখেন তার যে দৈনন্দিন কেনাকাটা, বাজার টাজার সমস্ত ক্ষেত্রে কিন্তু এই 6000 টাকা তো সে শুধু মাসে
তার নিজের পরিবহনের জন্য বাড়লো, তারপরে তার বাজারঘাট, পরিবারের অন্যান্য সদস্য মিলায় সেখানে মনে করেন আরো আগুন, মানে 10,000, 15-20,000 টাকার একটা ধাক্কা চলে আসলো কিন্তু একটা পরিবারের। এটা কি কম? এখন কতটুক বাড়া উচিত না? এই বৈশ্বিক সংকটটা সরকার কেন নিজের কাঁধে নিল? এটা তো তারা ছড়াই দিতে পারতো, সবাইকে ইনভলভ করতে পারতো। যে এই রাজনৈতিক দলগুলো সংসদের ভেতরে আছে, বাইরে আছে, তাদের সাথে যদি গত 2 দিন 3 দিন একটা ব্যাপক ভিত্তিক আলোচনা করতেন তেলমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী নিজে বা বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, তাহলে হয়তো এই সংকটে সবাই পার্টিসিপেট করলো এবং সবাই মিলে এটাকে কিভাবে মোকাবেলা করা যায়, কোনটা যৌক্তিক, এইরকম একটা কিন্তু পরিস্থিতি তৈরি হতো। আমরা দুঃখজনকভাবে দেখছি যে শেখ হাসিনার আমলেও শেখ হাসিনা সমস্ত কিছু সিদ্ধান্ত নিতেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে। এখনো কিন্তু এরকম একটা বড় ক্রাইসিসটাই সিদ্ধান্ত নেওয়া হলো এককভাবে। এটা কি সঠিক হলো? এখানে এখন বিরোধী দল যদি তেলের এই ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করে, তাহলে আপনি এদেরকে বলতে পারবেন না যে তোমরা কেন আন্দোলন করছো। তো ওরা বললো যে আমরা তো এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। আমরা যদি ক্ষমতায় থাকতাম অথবা আমাদের সাথে যাতে আলোচনা করতো, তাহলে আমরা বিকল্প পথ দেখায় দিতে পারতাম যে কিভাবে আরো কম, মানে ছাড় দিয়ে কম মূল্য বৃদ্ধি করে পরিস্থিতি সামাল দেওয়া যায়। কিন্তু সরকার এটা করলো না কেন? এটার কোনো উত্তর আছে? এটা কিন্তু কোনো উত্তর নাই, এবং এটা দুর্ভাগ্যজনক। একটা রাজনৈতিক সরকার তার রাজনৈতিক বিহেভটা করতে হবে, সবাইকে ইনভলভ করতে হবে। সংকট থাকবে, কিন্তু সংকট সমাধানের সরকার একক সিদ্ধান্ত না নিয়ে যদি সবাইকে সাথে নিয়ে যদি সিদ্ধান্ত নেয়, সেটা কি মঙ্গল না? সেটাই কি গণতন্ত্রের পথ না? প্রশ্ন থাকলো আমার। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি বলার রয়েছে। তেলের দাম বৃদ্ধি নিয়ে সরকারের যে কড়া সমালোচনা করে ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে ঝড় তুললেন, সেটা নিয়ে অনেকেই প্রশংসা করছে। অনেকেই বলছে ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আপা, জনগণের পক্ষ থেকে কথা বলার জন্য, সঠিক কথা সঠিক সময়ে সঠিক জায়গায় তুলে ধরার জন্য মানুষ মন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশংসা জানাচ্ছে। রুমিন ফারহানা সঠিক কথা বরাবরই বলে, চমৎকার এবং সময় উপযোগী কথা বলেছেন বলে আমি মনে করি। আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা যেটা বলেছে যে সরকার কি সলসাতুরি করছে, জ্বালানি সংকট থাকলেও কেন বলছে যে জ্বালানি তেলের সংকট নেই, পর্যাপ্ত পর্যায়ে জ্বালানি তেল মজুদ রয়েছে। এই কথাগুলোর বলার কারণ কি? আপনারা কি মনে করছেন প্রিয় দর্শক? আপনারা কি বলতে চান? আপনারা অবশ্যই জানাবেন। সরকার যেটা বলছে যে জ্বালানি তেলের সংকট নেই, আপনাদেরও কি একই বিষয় মনে হচ্ছে? আপনারা কি দেখছেন জ্বালানি তেলের কি সত্যিই সংকট নেই? আপনারা কি তাহলে ঠিকঠাক তেল পাচ্ছেন? আপনাদের কি জ্বালানি তেল নিতে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না? যদি নাই হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, এবং শেষমেশ বলতে চাই, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।